সিলেটে গৃহবধূ ধর্ষণে ফের তোপে ছাত্রলীগ, ফিরছে না ভাবমূর্তি, নেতৃত্ব সংকট বলছেন শিক্ষাবিদরা। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার রায় আজ, মিন্নি সহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চায় পরিবার। পল্টন থানায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু, পরস্পর বিরোধী বক্তব্য, মাদক ব্যবসায়ী দাবি। মধ্যপ্রাচ্যের 10 রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ, প্রবাসীদের সমস্যা সমাধান চায় ঢাকা। মিলগেটের চালের কেজি 51.5 আর 45 টাকা নির্ধারণ, এর বেশি নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি দোলা ডলারেস। শিরোনামগুলি বলছিলেন, জানিয়ে দেব পুরো খবর। নানা অভিযোগে সংগঠনের শীর্ষ 2 নেতাকে অব্যাহতি দেওয়ার পরও ভাবমূর্তি ফিরছে না ছাত্রলীগের। বুয়েটের আবরার হত্যা ও সিলেটে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আবারও তোপের মুখে পড়েছে সংগঠনটি। তবে একে দলের দায় মানছেন না নেতারা, দেখছেন সামাজিক অবক্ষয় হিসেবে। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে গত বছর ছাত্রলীগের শীর্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। ধারণা করা হয়েছিল এমন শাস্তির পর সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা সাবধান হবেন। অথচ তাদেরকে সরিয়ে দেওয়ার 24 দিনের মাথায় বুয়েটে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়ায় ছাত্রলীগের নাম। এবার সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণেও অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েক নেতার বিরুদ্ধে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণের বিষয়টিকে কিভাবে দেখছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা? এই দায় সংগঠন নেবে কিনা এটি একটি প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, কারণ নারী নিপীড়ন, নারী নির্যাতনের যে ঘটনা এসেছে, এটি আমি মনে করি যে বাংলাদেশের একটি সামাজিক ব্যাধি এবং নারীর উপর নিপীড়ন, নারীর উপর নির্যাতন, নারীর মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়া, এটি শুধু ছাত্র সংগঠনের একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিষয়টি এমন নয়। এটি আমাদের সমস্ত পেশাজীবী সংগঠন, আমাদের সমাজের মধ্যে এটির একটি রূপ দাঁড়িয়েছে এবং সেটির বহিঃপ্রকাশ আমাদের ছাত্র সংগঠনের মধ্যেও দেখতে পেয়েছি। যোগ্য নেতৃত্বের অভাব সংগঠনের ভাবমূর্তি নষ্টের প্রধান কারণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সরকার যখন ক্ষমতায় থাকে তার সুযোগ সুবিধা নেওয়ার জন্য একটা শ্রেণী গড়ে ওঠে যাদের লোভের আর কোনো সীমা থাকে না। ছাত্রলীগে এমন বহু নেতা এবং কর্মী আছে যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একেবারে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে, কিন্তু তারা কিন্তু কোনো নেতৃত্বের পর্যায়ে খুব একটা যেতে পারে না। তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। সঠিক মানুষকে যদি সঠিক জায়গায় বসানো যায়, আমার ধারণা সমাজের অনেক অপরাধ, দুর্নীতি, অনিয়ম আমরা দূর করতে পারব। আর শিক্ষাবিদদের মতে যোগ্য নেতৃত্ব তৈরিতে প্রয়োজন নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন। তা হচ্ছে না বলেই ছাত্র সংগঠনের কর্মীরা বিপথে যাচ্ছে। ছাত্র সংসদ যদি থাকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলোয় সাংস্কৃতিক ক্রিয়াকর্ম থাকে। এখন আমাদের ক্যাম্পাসগুলোতে কোনো আনন্দ নাই, কোনো সৃষ্টিশীলতা নাই। ক্যাম্পাসগুলো এখন শিক্ষিত লোকদের বস্তিতে পরিণত হয়েছে। ছাত্র সংসদ না থাকার কারণে যারা সরকারি দলের ছাত্র সংগঠন, তারাই আধিপত্য বিস্তার করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তারা দুর্নীতির সাথে যুক্ত হয়। তার মতে রাজনীতিতে একচেটিয়া প্রভাব ছাত্রলীগের ভাবমূর্তিকে সংকটাপন্ন করছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার আরেক আসামি তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এজাহারভুক্ত 6 আসামিকেই গ্রেপ্তার করা হলো। এদিকে আসামি রনি, রাজন ও আইনুলকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার 2 নম্বর আসামি তারিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলার জগদল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার এড়াতে চুলদাড়ি কেটে ছদ্মবেশ ধরেন তারেক। এর আগে আসামি শাহ মাহবুবুর রনি, রাজন ও আইনুলকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এ নিয়ে রিমান্ডে আছে গ্রেপ্তার 6 আসামি। আর আসামি মাহফুজুর রহমান মাসুমকে থানায় হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত একজন এখনো পলাতক। তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন করেন
মাননীয় আদালত আসামি পক্ষকে শ্রবণ করেছেন। আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে মাননীয় আদালত উভয় পক্ষকে শ্রবণান্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং 7 কার্যদিবসে চূড়ান্ত প্রতিবেদন দেবেন তারা। তদন্তের স্বার্থে আমরা এসেছি, অবশ্যই তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে এটি কোনো আমাদের এন্ড থেকে কোনো প্রেস করে নয়, তাকে অবশ্যই অনুরোধ করা হবে যে তার এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য, সেভাবে আমরা চেষ্টা করব। কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কিনা তা তদন্তে মঙ্গলবার 3 সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ছাত্রাবাসে ধর্ষণের অনেক পরে এমসি কলেজ কর্তৃপক্ষের ঘটনাস্থলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। ধর্ষণের এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিবেদন দিতে হবে 15 দিনের মধ্যে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেয়। গেল শুক্রবার স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন গৃহবধূ। এ ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতার প্রশ্ন তুলে ব্যবস্থা নিতে রোববার হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। নারী ও শিশু ট্রাইব্যুনাল, সেকেন্ড থাকবেন সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিলেট, এবং তার থাকবেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার। ওনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কলেজ প্রিন্সিপাল এবং কলেজের যে সুপার আছেন ওনাদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে একটা রিপোর্ট দেওয়ার জন্য 15 দিনের মধ্যে, আজকে থেকে 15 দিনের মধ্যে এই ইনকোয়ারি কমিটি মাননীয় আদালতের কাছে রিপোর্ট উপস্থাপন করবেন। 11 জনের প্রতি ইস্যু করে এই রুলে মাননীয় বিচারপতিগণ এমসি কলেজ প্রশাসনের ব্যর্থতা দায় দায়িত্ব নিয়েই মূলত এই রুলটি ইস্যু করেন। শুনানিতে আদালত বলেন, এ ধরনের বিকৃত ও নিষ্ঠুর ঘটনা জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটি আইওয়াস বলেও মন্তব্য করেছে আদালত। একই সঙ্গে মামলায় কোনো গাফিলতি হলে হাইকোর্ট ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। এ ধরনের কমিটি আইওয়াস এবং এটা বারবার হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আদালত ক্ষুব্ধ হয়েছেন যে এত পরে 12:30 হোস্টেল সুপার এবং কলেজ প্রিন্সিপাল সেখানে গিয়েছেন। এ বিষয়ে পরবর্তী শুনানি 18 অক্টোবর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা আজ। রিফাতের স্ত্রী মিন্নি সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রিফাতের পরিবার। তবে মিন্নিকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশা তার পরিবারের। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে মাইল ফলক হয়ে থাকবে এই রায়। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যে গত বছরের 2 জুলাই গোলাগুলিতে মারা যায় অন্যতম আসামি নয়ন মন্ড। এর 14 দিন পর মামলার মূল সাক্ষী রিফাতের স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হয় মামলার অন্য আসামিরাও। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় স্ত্রী মিন্নি সহ আসামিরা। এবছরের 1 জানুয়ারি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিফাতের স্ত্রী মিন্নি সহ 7 জন এবং আসামিদের পালাতে সহায়তার অভিযোগে 3 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তবে মিন্নি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি তার পরিবারের। মিন্নি যে সে কোনো কায়দায় এর সাথে জড়িত না এবং সে তার স্বামী হারাইলো, সে বহু দুঃখে কষ্টে তার দিন কাটতেছে এবং সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছে, ও যেন বেকসুর খালাস পায়। প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 30 কার্যদিবসের মধ্যে শেষ হয় 76 আসামির সাক্ষ্য গ্রহণ। দোষীদের সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। একটা মেয়ের কারণে মানে যে ছেলেটাকে কিভাবে যে মানে নাটক করে হত্যা করা হয়েছে, এখানে এই মেয়ে যদি কোন রকম ছাড় পেয়ে যায় বাংলাদেশে অনেক আরো এরকম ঘটনা ঘটবে। আমি চাই রিফাত ফরাজি, রিশান ফরাজি এবং সাথে আরো যেন 2-1টার ফাঁসি হয়, এটা আমি আশা করি। করোনার কারণে 167 দিন পিছিয়ে যায় বিচার কাজ। সব মিলিয়ে হত্যাকাণ্ডের 461 দিন পর দেওয়া হচ্ছে রায়। আমরা রাষ্ট্রপক্ষের যারা প্যানেলের আইনজীবী ছিলাম তারা খুব আশাবাদী
যে 30 তারিখে আমাদের কাঙ্ক্ষিত রায়, সর্বোচ্চ রায় আমরা আশা করি এটা রায় হবে। মামলার এক আসামি মুসা এখনো পলাতক। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 8 জন জামিনে ও 6 জন কিশোর অপরাধ সংশোধনাগারে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই বিষয়ে জানাতে এই মুহূর্তে বরগুনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আজ আলোচিত এই ঘটনার রায় আসতে যাচ্ছে, কয়টা নাগাদ রায় ঘোষণা হতে পারে? আলোচিত রায় আজকে 10টা নাগাদ আদালত বসার কথা রয়েছে। আসলে কখন আদালত বসে বিচারক উপরে বিচারক সে কখন আসলে এই আদালত উনি রায় প্রদান করবেন। তো সেক্ষেত্রে আসলে ভিতরে আজকে আদালতের ভিতরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ রাখা হয়েছে, যে সাংবাদিকরা ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এইভাবে আদালত চলবে। আর বরগুনার যে রিফাত শরীফ হত্যা মামলার যে রায়ের উপলক্ষে আসলে পুলিশ, যে আদালত পাড়া পুলিশের কড়া নিরাপত্তা রাখা হয়েছে এবং নিহত যে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ মামলার বাদী, ওনার সাথে আসলে সাদা পোশাকে পুলিশ রয়েছে এবং তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর রায়ের ব্যাপারে যদি আমরা বলি, আসলে এই মামলায় 1 থেকে 7 পর্যন্ত যে 7 জন আসামি, ওনাদেরকে 34 এবং 302 ধারায় আসলে ওনাদেরকে আসামি করছে পুলিশ। তো এই ধারায় আসলে সর্বোচ্চ যে সাজা ফাঁসি থেকে যাবজ্জীবন বা এতে কম রায় হতে পারে। আসলে পুলিশের যে চার্জশিট অনুযায়ী আদালত অনুযায়ী বিচার হয় না, সেক্ষেত্রে সাক্ষী প্রমাণের উপরে এটা ডিপেন্ড করে। তো সাক্ষী প্রমাণ আসলে কিভাবে আদালতে সাক্ষীরা ও যুক্তিতর্ক উপস্থাপন করেছে তার উপরে আসলে ডিপেন্ড করে আদালতে কি পরিমাণ তাদের আসামিদের সাজা হবে। এই মামলায় যে 8 এবং 9 নম্বর আসামি আছে, যে যারা আসলে রিফাত শরীফ হত্যা মামলায় আসলে আসামিদের বিভিন্ন ভাবে সহায়তা করার কারণে তাদেরকে এই অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যেখানে সর্বোচ্চ সাজার বিধান রয়েছে আসলে 6 বছরের মতো এবং 120-এর বি ধারায় একজন আসামি রয়েছে। তো সেক্ষেত্রে এই আসামির আসলে সর্বোচ্চ সাজার বিধান রয়েছে 3 বছর। আসলে এখন যে সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করে আসলে কিভাবে সাক্ষীরা উপস্থাপন করেছে এবং আসামি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছে, এর উপর ডিপেন্ড করবে আসলে আজকের এই কাঙ্ক্ষিত যে বরগুনার যে আলোচিত রিফা হত্যা মামলার কাঙ্ক্ষিত রায়, যে আসলে বরগুনার সাধারণ মানুষের রায়ের দিকে তাকিয়ে আছে। আসলে এই একটা হত্যাকাণ্ড আসলে বরগুনাকে সারা দেশ এবং দেশের বাইরেও আসলে বরগুনাকে যে হেয় করেছে, যে এই রায়ের মাধ্যমে আসলে কলঙ্ক মুক্ত হতে চায় বরগুনা। আরিফ, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তো সর্বোচ্চ শাস্তির আশা করছেন, আসামি পক্ষের আইনজীবীরা কি বলছেন? আসামি পক্ষের আইনজীবীরা, আমি যে মিন্নির আইনজীবীর সাথে কথা বলছি, অন্যান্য আইনজীবীর সাথে কথা বলেছি, আসলে মিন্নির আইনজীবী এখানে বলছে যে মিন্নি এই ঘটনায় সম্পূর্ণ নির্দোষ। আসলে মিন্নিকে এই ঘটনার সাথে যে কোনো ভাবে ওনাকে জড়ানো হয়েছে, যেটা মিন্নির আইনজীবীর দাবি। আর অন্যান্য আসামিরা বলছে আসলে যে আদালত কার্যক্রম হয়েছে তারা সঠিক বিচার হবে, কারণ এই মামলাটা খুব দ্রুত সম্পন্ন হয়েছে, যেটা 43 কার্য দিবসের মধ্যে শেষ হয়েছে। আজকের কার্য দিবস সহকারে 44 কার্য দিবস হবে। এই কার্য দিবসের মামলাটা কারণ এই মামলাটা খুব দ্রুত সম্পন্ন হয়েছে, যেটা 43 কার্য দিবসের মধ্যে শেষ হয়েছে। আজকের কার্য দিবস সহকারে 44 কার্য দিবস হবে। এই কার্য দিবসের মামলাটা খুব দ্রুত এবং গুরুত্ব সহকারে মামলাটা পরিচালনা হয়ে আসছে, যেটা আসলে আইনজীবীদের ভাষ্য মতে। আসলে আইনজীবীরা বলছে যে এই মামলায় বাদী পক্ষ এবং আসামি পক্ষ উভয় সঠিক এবং ন্যায় বিচার পাবেন। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। রাজধানীর পল্টন থানায় পুলিশ হেফাজতে মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়েছে। তাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। এই ঘটনায় বিস্তারিত জানতে মঙ্গলবার রাতে পল্টন থানায় গেলে ক্যামেরার সামনে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি, বরং নানা অজুহাতে থানা থেকে বের হয়ে যান তারা। থানার 2 পুলিশ সদস্যের সাথে কথা বলে জানা যায় মাসুদ রানাকে রাজধানীর গুলিস্তান থেকে ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, রাজধানীর গুলিস্তানে মৃত অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসে পল্টন থানা পুলিশ। আমি তো 8টায় ডিউটিতে আসছি। 8টার আগে আজকে 8টার আগে? হ্যাঁ, আমি ডিউটিতে আসছি। আসার পরে হয়তো আধা ঘন্টা বা 45 মিনিট পরে শুনছি যে আসামি একজন অসুস্থ। গুলিস্তান থেকে আমাদের পল্টন থানায় এসআই
এনামুল, একটা অজ্ঞাতনামা, পরে নাম জানা যায় তার নাম রানা। ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসা করে তো ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে 10টা সাড়ে 10টার দিকে নিয়ে আসে। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার 2 মাস আজ। অন্যতম আসামি বহিষ্কৃত ওসি প্রদীপের বিরুদ্ধে এ পর্যন্ত 15টি মামলা হয়েছে, যা কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ সংখ্যক মামলার রেকর্ড। তবে প্রদীপের বিরুদ্ধে এসব মামলা উদ্দেশ্যমূলকও হতে পারে বলছেন সাবেক কর্মকর্তারা। তাগিদ দেন সেক্ষেত্রে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস আদালতে আত্মসমর্পণের পর তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারে এ পর্যন্ত মামলা হয়েছে 15টি। বিনা কারণে ক্রসফায়ারে দেয়া ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় সহ নানা অভিযোগে এসব মামলা হয়। প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকও মামলা করেছে। বিশিষ্টজনরা বলছেন, পুলিশি হয়রানির ভয়ে ভুক্তভোগীরা এতদিন মামলা করতে পারেননি। এক্ষেত্রে তো সবাই সেই চিটাং থাকা অবস্থায় নর্মাল সময় লাইন ক্রস করেছে, ওখানেই করেছে। হ্যাঁ, সেখানে যে স্টেটও দায়ী, রাষ্ট্রযন্ত্র দায়ী, তারা এতটুকু করার অধিকার সুযোগ দিল কেন? তো সেটা তো প্রশ্ন সবাই করতেছে, কিন্তু দিন শেষে মূল লোকের গাইয়ে তো ঘাড়ে গিয়ে পড়ে এগুলো। তবে সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলমের মতে, প্রদীপ একা বেআইনি এসব কাজ এতদিন কিভাবে করলেন সেটি তদন্ত হওয়া উচিত। কেউ মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। এই কেস সাসপেন্ড করলো না, এটা মিথ্যা হয়ে গেল, তাহলে আবার দেশের আইনে আছে ওই মিথ্যা মামলা দায়ের করার জন্য, মিথ্যা অভিযোগ দায়ের করার জন্য তার বিরুদ্ধে কেস নেওয়া হচ্ছে। আগে ওইটা একটা বড় জুজুর হয়। ম্যালিশিয়াস প্রসিকিউশনের আছে, সুযোগ আছে, ড্যামেজ সুট করতে পারবেন, উনি ডিফামেশন করতে পারবেন, তারপরে এগুলি অনেক সুযোগ আছে। সিনহা হত্যা মামলায় এ পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি প্রদীপ সহ তারা সবাই আছেন চট্টগ্রাম ও কক্সবাজারের কারাগারে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিনা দোষে 3 বছর কারাভোগ করা বাটকল শ্রমিক জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে রায় আজ দুপুর 2টার দিকে বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে জারি করা রুলের উপর গত 12 ফেব্রুয়ারির চূড়ান্ত শুনানি শেষে যে কোনো দিন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত। মঙ্গলবারও দুদক, সোনালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের আইনজীবীদের বক্তব্য শোনেন আদালত। বিনা দোষে কারাভোগের জন্য জাহালম ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী বলে শুনানিতে দুই পক্ষই মত ব্যক্ত করে। প্রকৃত আসামি আবু সালেক ধরাছোঁয়ার বাইরে কেন? আদালতের এই প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, সে ভারতে পালিয়ে গেছে। এর আগে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা 26 মামলা থেকে অব্যাহতি পান জাহালম। গ্রাহকের অনুমতি এবং মোবাইল কোম্পানির যথাযথ রিকুইজিশন ছাড়া কারো ফোনের কল লিস্ট জব্দ ও কথাবার্তার রেকর্ড করে ফাঁস করার প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ শওকত হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং বিচারপতি ASM আব্দুল মবিনের বৃহত্তর বেঞ্চ এক রায়ে এই অভিমত দেয়। আইন অনুযায়ী প্রমাণ হিসেবে এসব ডিজিটাল বিষয়বস্তু আদালতের আমলে নেওয়ার সুযোগ নেই বলেও জানায় হাইকোর্ট। 2010 সালে নেত্রকোনার শিশু সৈকত অপহরণ ও হত্যা মামলার রায়ে আসামি অলিকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। এই মামলায় অন্যান্য সাক্ষ্যের মধ্যে ছিল ফোন কল রেকর্ডও। পরে আপিল শুনানিতে অলিকে খালাস দিয়ে গেল বছরের 28 আগস্ট রায় দেয় হাইকোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ রায়। এই রায়ের পর্যবেক্ষণে বিভিন্ন সময়ে নাগরিকদের ব্যক্তিগত অডিও ভিডিও ফাঁস করে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার বিষয়টি উঠে আসে। সংবিধানের 44 অনুচ্ছেদে ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকারের কথা উল্লেখ করে আদালত বলছে, যথাযথ আইনি প্রক্রিয়া ও কারণ উল্লেখ ছাড়া মোবাইল কোম্পানিগুলো ব্যক্তির অডিও ভিডিও রেকর্ড তদন্তকারী কর্তৃপক্ষকে দিতে পারবে না। প্রয়োজন হয় মামলার স্বার্থে এটা সিজ করতে বাধা নাই, বাট ইট মাস্ট বি সিজ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। পরে সংগ্রহ করে চার্জশিট হওয়ার আগে নিশ্চয়ই সিজ করবেন, চার্জশিটে এটা আলামতের কলামে থাকবে। এছাড়া বিভিন্ন জনের জব্দ করা কল লিস্ট বা রেকর্ড আদালতে জমা দেওয়ার ক্ষেত্রে যথাযথ সিল স্বাক্ষর না থাকায়ও ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। একই সঙ্গে সাক্ষ্য আইন সংশোধন করা না হলে এ ধরনের ডিজিটাল কন্টেন্ট প্রমাণ হিসেবে আমলে নিতে পারবে না বলেও জানায় আদালত। কোম্পানি এসে বলবে যে হ্যাঁ, এত তারিখে এই কল লিস্ট এই দারোগা সাহেব আমাদের অফিসে গিয়ে উনি সার্চ করেন, মামলার প্রয়োজনে উনি এটা
সিজ করতে চান, আমরা আইনানুগভাবে দেশের নাগরিক হিসাবে এটা আইনানুগ দায়িত্ব, সেটা আমরা করেছি এবং এই কল লিস্ট এটা আমার দ্বারা প্রস্তুতকৃত। রায়ে আরও বলা হয়েছে শুধু সন্ত্রাস বিরোধী আইন 2009 এক্ষেত্রে ব্যতিক্রম। ওই আইন অনুযায়ী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ফেসবুক, স্কাইপে, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেয়া হলে তদন্ত কর্মকর্তা বা যথাযথ কর্তৃপক্ষ তা প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করতে পারবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় জাতিসংঘকে সমন্বিত রোডম্যাপ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বক্তব্য দেন শেখ হাসিনা। করোনায় পিছিয়ে পড়া দেশগুলোকে 2030 সাল পর্যন্ত অর্থ সহায়তা সহ জাতিসংঘে 6 প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি, এ প্রেক্ষাপটেই জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। করোনা পরবর্তী অর্থনীতি ও উন্নয়ন শীর্ষক হাই লেভেল আলোচনায় বিশ্ব নেতারা পরিস্থিতি মোকাবিলায় পরামর্শ দেন। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তুলে ধরেন দেশের অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাব। কোভিড-19 বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা $13.25 বিলিয়ন প্রণোদনা ঘোষণা করেছি, যা আমাদের জিডিপির 4.03%। বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 3 কোটি মানুষকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় নিজের পরামর্শ বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্বল্প উন্নত দেশগুলোর জন্য অবিলম্বে আন্তর্জাতিক সহযোগিতার নীতি ঘোষণা করা উচিত, যাতে কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং অন্তত 2030 সাল পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। শেখ হাসিনা ছাড়াও অংশ নেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। শেখ হাসিনা ছাড়াও অংশ নেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসীদের সমস্যা সমাধানে মধ্যপ্রাচ্যের 10 দেশের রাষ্ট্রদূতের সাথে আজ বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। টিকিটের দাবিতে টানা 9ম দিনের মতো রাজপথে সৌদি প্রবাসীরা। মঙ্গলবার সকাল থেকে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে জড়ো হয়ে কয়েক দফা বিক্ষোভ ও মিছিল করেন তারা। একসময় তাদের একাংশ সেখান থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে নিজেদের দাবি তুলে ধরেন প্রবাসীদের প্রতিনিধি দল। কর্মস্থলে ফিরতে ব্যাকুল প্রবাসীদের আরেকটি অংশ তখন টিকিট বা টোকেনের অপেক্ষায় কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে। আগে টোকেন পাওয়া অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকিট পাননি ভিসা বা ইকামার মেয়াদ না থাকায়। প্রবাসীদের অভিযোগ, ইকামার মেয়াদ বাড়াতে সৌদি আরবে মালিকদের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মিলছে না। এতে অনিশ্চিত হয়ে পড়েছে তাদের কর্মক্ষেত্রে ফেরা। সৌদি আরব থেকে 3টে পেপার আনতে হবে, কপিল থেকে, জোয়াজাত থেকে। এগুলো আনার পরে আপনারা কি করতে পারবেন, আপনাদের রিনিউ করতে পারবেন, এরপর আমরা যেতে পারবেন। তো এভাবে যদি হয় তাহলে আমরা 20% লোক যেতে পারবো না। তারা যাওয়ার পর বলতেছে যে তোমাদের কপিলের সাথে কথা বলো, কিন্তু কপিল তো আমাদের ফোনই ধরছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে। যারা কফিলের অধীনে কাজ করে, কফিলের সম্মতি থাকতে হবে তাদের যাওয়ার ব্যাপারে। কফিল যদি তাদেরকে রিএমপ্লয় না করে, তাদের জন্য যাওয়াটা ব্যাপারে আমাদের নেগোশিয়েট করতে হবে ফার্দার। 5টা শর্ত 4টা শর্ত মানা সম্ভব। ইমিগ্রেশনের ওই যে প্রিন্ট সেটা তারা চাচ্ছে, সেটা এরা এখান থেকে দিতে পারবে না। এটা আমরা শক্ত করে তাদের বলবো যে এই শর্তটাকে যাতে করে তারা ডিলিট করে। বাকি 4টা করতে পারবে, কারণ তাদের যে স্ট্যাম্পিং আছে পাসপোর্টে, সেই পেজটা ওরা ফটোকপি চাচ্ছে, সেটা তো এদের কাছে আছে, দিতে পারবে। তারপরে তারা আরেকটা শর্ত দিছে, সেটা হলো এদের কাগজপত্র, এদের যে কফিল আছে, সেই কফিলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাচ করে আনতে হবে। এইটাও কিন্তু 50-50 করার সম্ভাবনা। এদিকে টোকেন দেয়া ও টিকিট বিক্রির বিষয়ে সৌদি এয়ারলাইন্সের স্পষ্ট বক্তব্য দাবি করেন প্রবাসীরা। বি সিরিয়ালটা, এ সিরিয়ালটা কখন শুরু হবে এটা শুরু আমরা জানতে পারি না। আমরা এখানে পথে ঘাটে করতেছি, যদি আমাদের নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিত তাহলে আমরা ওই দিন আসতাম। মঙ্গলবার সৌদি এয়ারলাইন্স টিকিট দিয়েছে 2301 থেকে 2700 পর্যন্ত টোকেন নম্বর প্রাপ্তদের।
বুধবার দেয়া হবে 2701 থেকে 3000 টোকেন নম্বরধারীদের, আর বৃহস্পতিবার দেয়া হবে পরের 300 টোকেনধারী প্রবাসীদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্মাণাধীন বাড়ির কাজে বাধা দেওয়া সহ চাঁদাবাজির অভিযোগে শহরের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। রাতে বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, বিরুলিয়ার কাকাবো এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলামের বাড়ির নির্মাণ কাজ চলছে। কাজ শুরুর পর থেকেই বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ও তার লোকজন বাড়ির মালিকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। 1 লাখ টাকা আদায়ও করেন ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার সন্ধ্যায় সাইদুর সহ 7 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় চাঁদাবাজির মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মিলগেটে চালের দাম বেঁধে দিল সরকার। ভালো মানের চালের কেজি 51.5 টাকা আর মাঝারি মান 45 টাকা। এর চেয়ে বেশি দামে বিক্রি করলে মিল থেকে চাল না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে আমদানি করার ঘোষণা দিয়েছেন তিনি। কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলেছে চালের দাম। বাজার নিয়ন্ত্রণে চালকল মালিক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে খাদ্য ভবনে বৈঠকে বসেন মন্ত্রী। এ সময় চালের দাম বাড়ার পেছনে মিল মালিক সিন্ডিকেটকে দায়ী করেন পাইকার ব্যবসায়ীরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন চালকল মালিকরা। আমরা ভাবো আপনার, আমরা যে বিক্রি করি বর্তমান আমাদের যে চাল 1 টাকা করে 8 আনা করে লস হয় আপনার, তারপরে আমরা বিক্রি করি, কন্ট্রোল করতেছি আপনার। যদি অসামঞ্জস্য কোনো কিছু দেখেন, আপনি যে শাস্তি দেবেন আমরা মিল মালিকরা মেনে নেব, কিন্তু অহেতুক কোনো হয়রানির জন্য আমার মিলাররা না হয়। আমরা চোর ডাকাত না যে আমাদের মিলে র্যাবের গাড়ি যাবে, পুলিশের গাড়ি যাবে, ম্যাজিস্ট্রেট যাবে। মিল মালিকদের ওপর ক্ষুব্ধ খাদ্যমন্ত্রীও। অবৈধভাবে ধান মজুত করায় বাজারে প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি। বৈঠকে 15 দিন আগের দামে বাজারে চাল বিক্রির নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। 15 দিন আগে যে রেট ছিল সেই রেটের বাইরে 1 টাকাও বেশি হবে না। এই 15 দিনের মধ্যে যেটা রেট বেড়েছে সেখান থেকে সরে আসতে হবে 15 দিন আগেকার রেটে। এটাই হলো আমাদের ডিসিশন। টিসিবি তথ্য মতে 2 সপ্তাহ আগে রাজধানীতে সরু চালের কেজি ছিল 52 থেকে 60 টাকা, আর মোটা চালের দাম 40 থেকে 45 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজারের খোঁজ খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ার আড়তে নির্ধারিত দামে চাল কি বিক্রি হচ্ছে কিনা জানাবেন, আর মিলারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠেছে, এ নিয়ে প্রশাসন কি বলছে? আসলে মিলাদদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে এটা নিয়ে কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসন শুরু থেকে কাজ করছিল। কয়েক দফায় মিলাদদের সাথে বৈঠক করেছে এবং তারপরে বেশ কয়েকটি মিলে অভিযানও চালিয়েছে এবং একজন মিলারকে অতিরিক্ত দামে চাল বেচার অভিযোগে কিন্তু 15,000 টাকা জরিমানাও করা হয়েছে। কিন্তু আসলে এরপরেও থেমে নেই এই কারসাজি। কিন্তু কারসাজি যে হচ্ছে, এই কারসাজি হওয়ার পেছনে যে দায়ী কারা সেটা কিন্তু নির্দিষ্টভাবে এখন পর্যন্ত প্রশাসনের কেউ খুঁজে বের করতে পারছে না, যার কারণে কিন্তু এই চালের যে বাজার সেটা কিন্তু থামানো যাচ্ছে না। গত 1 সপ্তাহ আগেও কিন্তু চালের দাম ছিল, তার থেকে এখন কিন্তু বাজার বর্তমানে কিছুটা বেশি, প্রায় 1 থেকে 2 টাকা কেজি প্রতি বেশি হয়েছে। তো আসলে এইটা নিয়ে কিন্তু বরাবরই মিলাররা দায়ী করছে ব্যবসায়ী, ধান ব্যবসায়ীদের, বিশেষ করে যে ধানের যারা ব্যবসায়ী বা কৃষক, এরা ধানের দাম পাওয়ার কারণে কিন্তু বাজারের এই ঊর্ধ্বগতি। কিন্তু তারা যে ধানের সংকটের কথা বলছিল, সেই সংকট কিন্তু আসলে আমাদের কাছে দৃশ্যমান না। তো এই নিয়ে আসলে যে অভিযোগটা, এটা মিলারদের উপরে থেকেই যায়। তো আর যেটা বলছিলেন যে নতুন যে নির্ধারিত দাম, আসলে এটা তো নির্ধারিত দামটি নির্ধারণ করা হয়েছে গত রাত্রে, কিন্তু আমরা এখন পর্যন্ত এর কোনো প্রভাব দেখিনি বা দেখার কথাও না, যেহেতু আজকে সকালে প্রথম প্রহর যেটা, আসলে এরপরে যখন আমরা খোঁজ খবর নিয়ে আমরা পরবর্তীতে জানাতে পারবো যে যেহেতু একটা নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছে, এই দামে মিলগেট থেকে চাল বিক্রি হচ্ছে কিনা। তবে যেহেতু মন্ত্রীর নির্দেশনা দিয়েছে, আমি কালকে রাত্রেই আমি কথা বলেছিলাম এখানকার যারা মিল মালিক তাদের সাথে, তারা বলছিল যে তারা এর ভিতরেই থাকার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি চালের বাজারের সর্বশেষ। কুষ্টিয়া থেকে জানাছিলেন মিলনুল্লাহ। খরচ হয়ে গেছে 600 কোটি টাকা, এরপরও আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইটিআইএন ছাড়াও কোনো সেবাই মিলছে না অনলাইনে। কার্যত
পরিত্যক্ত হতে চলেছে অনলাইন ডিজিটাল করতে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইটিআইএন ছাড়াও কোনো সেবাই মিলছে না অনলাইনে। কার্যত পরিত্যক্ত হতে চলেছে অনলাইন আয়কর ব্যবস্থা বাইট্যাক্স। এই অবস্থায় নতুন প্রকল্প নেওয়ার চিন্তা এনবিআর-এর। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার চেষ্টা করছেন এই আইনজীবী, কিন্তু কিছুতেই সার্ভারে ঢুকতে পারছেন না। এমন বিড়ম্বনায় পড়ছেন অনেক করদাতাই। তারা জানান পুরনো পদ্ধতিতেই হচ্ছে কর দেয়া, নিরীক্ষা করা, নথিপত্র জমা দেয়া সহ সব সেবা। রিটার্নটা খুব ইজিলি নেওয়া যাচ্ছে, রিটার্নের ব্যাপারে একদমই সেবা নেওয়া যাচ্ছে না। কোনোভাবেই আমরা আইডি পাসওয়ার্ড থেকে লগ ইন করতে পারতেছি না, সার্ভার প্রবলেম। উন্নত দেশগুলোর আদলে জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থার জন্য প্রকল্প নেওয়া হয় 2011 সালে। 8 বছরে ব্যয় হয় প্রায় 600 কোটি টাকা। প্রকল্পের আওতায় সমন্বিত কর ব্যবস্থা বাইট্যাক্সের কাজ করে ভিয়েতনামের প্রতিষ্ঠান এপিটি ইনফরমেশন, কিন্তু ফল মিলল না। যেহেতু অর্থের অপচয় হয়ে গেল, এটা তো দুঃখজনক। হতাশা এই জন্য আমাদের ইকোনমিক অন্যান্য ক্ষেত্রে ডিজিটাল যে প্রোগ্রেসটা হয়েছে, তো এনবিআর এর এই উইংটা কেন হবে না? সুতরাং সেই ক্ষেত্রে তো এটা আমাদের জন্য আনফর্চুনেট। যদিও এখানে আমি বলি আমাদের অনেক কমিটেড ভালো ভালো অফিসার আছে। অবস্থার উত্তরণে গত জুলাইয়ে বাইট্যাক্সের ত্রুটি সারানোর উদ্যোগ নেয় এনবিআর। সহযোগিতা চাওয়া হয় এপিটি ইনফরমেশনের, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এজন্য আর অর্থ মেলেনি, ফলে কাজও হচ্ছে না। এ অবস্থায় আপাতত অনলাইনে রিটার্ন জমা নিতে নিজস্ব উদ্যোগে নতুন সফটওয়্যার তৈরির চেষ্টায় এনবিআর। ছোট ছোট সেগমেন্টে ইটিটিএস, অনলাইন রিটার্ন এইভাবে তো আসলে হয় না, সবগুলোকে একসাথে লিঙ্ক করতে হবে। আমরা এইভাবে ধীরে সুস্থে করতেছি, এখনো বড় কোনো প্রতিষ্ঠানের সাথে এখনো কিছু হয় নাই। আপনি রিটার্ন ফাইল করবেন ইন্ডিয়াতে, আপনি অনলাইনে রিটার্ন ফাইল করতে পারেন। তাদের সিস্টেম বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমটাকে এমনভাবে ইন্টিগ্রেট করছে, কোন ফাইলকে অডিট করতে হবে সেই অডিটের প্যারামিটারটা সিস্টেমে দেওয়া আছে। ডকুমেন্ট ফাইল করার জন্য আপনার লাগবে না, আপনি কি করবেন, আপনার জায়গায় বসে আপনি ডকুমেন্টটা আপলোড করে দেবেন। তাহলে কি হচ্ছে এর মাধ্যমে, আপনি যদি অ্যাসেসিং অফিসার হন বা আপনি যদি সরকারি অফিসার যিনি অ্যাসেসমেন্ট করবেন, তার সাথে অ্যাসেসির ফিজিক্যাল ইন্টারাকশনসটা কমে যাচ্ছে। আয়কর ব্যবস্থা ডিজিটাল করতে না পারার জন্য এনবিআর এর নীতি নির্ধারণী মহলকেই দায় দিচ্ছেন সংস্থারই অনেক কর্মকর্তা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ ডাকাতির ঘটনার পর নিরাপত্তাহীনতায় খাগড়াছড়ির বলপেয়া আদামের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়েও খুব একটা বের হচ্ছেন না তারা। অপরাধীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের, তা না হলে পাহাড়ে শান্তি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আদিবাসীরা। খাগড়াছড়ি শহরে ঢোকার আগের গ্রামটি বলপেইয়া আদাম। ধর্ষণ ডাকাতির পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক, চাপা ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। এর আগে কখনো ওই গ্রামে এ ধরনের ঘটনা ঘটেনি, তাই অজানা আতঙ্কে শঙ্কিত গ্রামবাসী। বিশেষ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা। আর যেন এরকম জঘন্য ঘটনা না ঘটে, সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমাদের পাশে এরকম এত বড় ঘটনা ঘটে গেছে, আর আমরা আতঙ্কের অবস্থা আছি। রাত্রে ঘুমাতে খারাপ ভয় লাগে, তারপর নিরাপত্তাহীনতায় ভুগি। বাকি যে অপরাধীরা এখন ধরা পড়েনি, তাদেরকে খুব দ্রুত আকারে সরকারের হাতে ধরা হোক এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এই দাবি আমরা জানাচ্ছি। এইভাবে তারা আগে অনেক ঘটনায় পরিণত হয়েছে, জানা গেছে, শোনা গেছে, তারপর ওকে আবার ছাড়িয়ে দেয়। এইভাবে যদি ছাড়িয়ে দেয় তারা আরো করবে। পুলিশ বলছে বুধবারের ডাকাতি ও ধর্ষণের ঘটনা পূর্ব পরিকল্পিত। ওই ঘটনায় 2টি মামলা হয়েছে, কাউকে ছাড় দেয়া হবে না, অপরাধীদের উপযুক্ত শাস্তিও নিশ্চিত করা হবে। আমাদের বিবেক কিন্তু তাড়িত করে, আমাদের আইন কিন্তু সমুন্নত রাখার জন্য যে যেই পরিমাণ অপরাধ করেছে আমরা চাই তাকে ঠিক ওই পরিমাণ শাস্তির মুখোমুখি করতে। গত 24 সেপ্টেম্বর রাতে বলপেইয়া আদাম গ্রামের একটি বাড়িতে ঢুকে 9 জনের একটি ডাকাত দল এক নারীকে ধর্ষণ করে, লুটে নেয় বাড়ির অর্থ সম্পদ। এরই মধ্যে সন্দেহভাজন 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুটের অর্থ স্বর্ণালংকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারীর আত্মরক্ষার কৌশল কমাতে পারে ইফটিজিং, যৌন হয়রানি ও নিগ্রহের ঘটনা। তাই রাজধানী সহ সারা দেশে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে আগ্রহ বাড়ছে নারীদের। মার্শাল আর্ট, জুডো, কারাতে ও তাইকোয়ান্দো হতে পারে প্রতিবাদের ভাষা, বলছেন প্রশিক্ষকরা। তারা বলছেন এই শিক্ষা সম্মান, মর্যাদাবোধ ও অধিকার নিয়ে বাঁচার জন্য আত্মবিশ্বাসী করবে নারীদের। পাঠ্যক্রমেও এই শিক্ষা যুক্ত করার দাবি তাদের।
পথে ঘাটে গণপরিবহনে ইপটিজিং, যৌন হয়রানির শিকার হচ্ছেন নারী, ধর্ষণ এমনকি হত্যার শিকার হচ্ছেন কেউ কেউ। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আর এক ঘটনা। পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের বড় উপায় হতে পারে আত্মরক্ষার কৌশল। এই কৌশল রপ্ত করতে দেশে অনেক মেয়ে এখন শিখছেন মার্শাল আর্ট, কারাতে, জুডো ও তাইকোয়ান্দো। বাসে চলতে ফিরতে গেলে আমরা যে পড়াশোনা করছি বা বাইরে বেরোতেই হয়, তো এই আত্মবিশ্বাস বা আমরা কোনো কিছু দেখলে আগে থেকে বুঝতে পারি যে এই পরিস্থিতিতে আমাদেরকে কিভাবে আমরা উতরে যেতে পারি। তাইকোয়ান্দো শেখা একজন প্রশিক্ষণার্থী তার শারীরিকভাবে এতটাই শক্তিশালী হয় যে সেই ধরনের পরিস্থিতি আসলে সে সেটা মোকাবেলা করতে পারবে, আমি বিশ্বাস রাখি। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা বলছে, রাজধানীতে গণপরিবহনে চড়া 94% নারী নানা নির্যাতনের শিকার হন। পথে চলাফেরায় যৌন হয়রানি, নিগ্রহ মুখ বুঝে সহ্য করেন তারা। নারীদের বড় অংশই এমন ঘটনা প্রকাশ করেন না। অপমানে কেউ কেউ বেছে নেন আত্মহননের পথ। আত্মরক্ষার কৌশল জানা থাকলে নারীরা সাহসী হবেন, এড়ানো যাবে অনেক ঘটনা। মার্শাল আর্ট এমন একটি জিনিস প্রত্যেকটি মেয়ের মধ্যে কনফিডেন্স এনে দেয়, যাতে সে রাস্তায় চলতে ভয় না পায়। কেউ যদি কখনো তাকে অ্যাটাক করে সে যাতে ডিফেন্স করতে পারে। নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ প্রকল্পের আওতায় রাজধানীর 20টি স্কুল সহ সারা দেশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। পাঠ্যক্রমে এই শিক্ষা যুক্ত করার সময় এসেছে। এই সাবজেক্টটা খুবই জরুরি মেয়েদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য। যদি স্কুল সাবজেক্টে যদি আত্মরক্ষার সাবজেক্টটা নিয়ে আসে, তা আমাদের মেয়েরা অনেক সচেতন হবে, এই সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করবে। পাশাপাশি তারা নিজেকে অনেক কিছু থেকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, এবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে 922 নারী ধর্ষিত হয়েছেন। ধর্ষণ চেষ্টার শিকার আরও 196 জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 41 নারীকে, আর গ্লানি ভুলতে আত্মহত্যা করেছেন 9 জন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরও 5,700 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 2,82,000 রোগী। এ নিয়ে বিশ্বের 213 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু 10,11,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 3,38,00,000-এর বেশি। পুরো মাসের মতো মঙ্গলবারও বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্তর রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে 1,178 জনের মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 80,000। গত কয়েকদিনের তুলনায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে মৃত্যু এবং আক্রান্ত দুটোর হারই বেড়েছে। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় 945 জন মারা গেছে। নতুন করে মিলেছে 42,000 রোগী। ব্রাজিলে মারা গেছে 849 জন। শনাক্ত হয়েছেন 32,000 মানুষ। ইউরোপের স্পেনে 24 ঘন্টায় প্রায় 10,000, এছাড়াও ফ্রান্সে মঙ্গলবার 8,000 ও যুক্তরাজ্যে 7,000 মানুষের সংক্রমিত হয়েছে করোনা ভাইরাস। আর্জেন্টিনায় পাওয়া গেছে 13,000 রোগী। আইপিএলে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে 15 রানে। আবুধাবিতে তৃতীয় জয়ের খোঁজে থাকা দিল্লি ব্যর্থ এদিন। 163 রানের টার্গেটে করেছে 147 রান। হায়দ্রাবাদের উদ্বোধনী জুটিতে আসে 77 রান। ওয়ার্নার ফেরেন 45 বলে। ধীরগতির ব্যাটিংয়ে 48 বলে 53 করেন বেয়ারস্টো। মাঝে ব্যর্থ পানিশ পান্ডে। উইলিয়ামসনের ঝোড়ো 41 রানের লড়াইয়ে পুঁজি পায় হায়দ্রাবাদ। রাবাদা ও অমিত মিশ্রা নেন 2টি করে উইকেট। রাশিদ খান ও ভুবনেশ্বর কুমারের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি দিল্লি। থেমেছে 150 নিচে। সর্বোচ্চ 34 রান করেন ধাওয়ান। পান্তের ব্যাটে আসে 28 রান। রাশিদের শিকার 3 উইকেট, 2টি নিয়েছেন ভুবনেশ্বর। ফ্রেঞ্চ ওপেনে দুরন্ত জয়ে শুরু করেছেন নোভাক জকোভিচ। তৃতীয় দিনে অঘটনের শিকার দানিল মেদভেদেভ বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে। সুইডিশ মিকাইলের বিপক্ষে দাপট জকোভিচের প্রথম 2 সেট জেতেন 6-0, 6-2 গেমে। পরের সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যেখানে শীর্ষ বাছাই জকোভিচের জয় 6-3 গেমে। এদিকে ফুসোভিচের কাছে প্রথম 2 সেট হেরে পিছিয়ে পড়েন মেদভেদেভ। তৃতীয় সেটে 6-2 গেমের জয়ে আশার সঞ্চার করলেও শেষটা হয়েছে চরম হতাশায়। চতুর্থ সেট হেরেছেন 6-1 গেমে। নারী এককে অঘটন এড়িয়ে গেছেন ক্যারোলিন প্লিসকোভা। ইজিপশিয়ান শেরিফের কাছে প্রথম সেট হারেন। টাই ব্রেকে সাহস রেখে ঘুরে দাঁড়িয়েছেন প্লিসকোভা। পরের 2 সেট জিতে নেন 6-2, 6-4 গেমে। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।